নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি শুনলাম। অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আর রাজ্য রাজনীতিতে এই আপ্তবাক্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো কেউ জানে না। তার কারণ, ঠিক যখন ঘরে বাইরে নানা প্রশ্ন উঠছে, নানা দুর্নীতির অভিযোগ উঠছে, তখন একেবারে মরিয়া বিরোধীদের পাল্টা আক্রমণ করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যেমন হজবরলতে ওই ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল, ছিল আসলে জমি বিল বিরোধী প্রচার, আর সেটা হয়ে গেল আদতে পুরো ভোটের প্রচার। তাই নিয়ে আমাদের আজকের এই বিতর্কের প্রথম অংশ, আমাদের আজকের বিষয় জমি বিলের মোড়কে মমতার পুরো প্রচার, নিশানায় মোদি থেকে আলিমুদ্দিন, স্পষ্ট নোটিশ অস্বস্তি। আলোচনার জন্য আছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, আছেন অসীম সরকার বিজেপি নেতা, অন্যদিকে আছেন মহিদুল ইসলাম অধ্যাপক এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার, অম্বিকেশ মহাপাত্র আক্রান্ত আমরার আহ্বায়ক, তিনিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজকে সরাসরি এই পুরো প্রচারের মঞ্চ থেকে যাদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওদের কাছে যাব। কিন্তু আজকে এই মঞ্চে ঠিক কিভাবে পুরো প্রচারের কার্যত দামামা বাজিয়ে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দেখাবো। কারণ তো মেয়র ছিল, আবার হবে তো। জমি বিলের মোড়কে এভাবেই পুরো ভোটের প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত তৃণমূলের মিছিলের ঘোষিত উদ্দেশ্য ছিল জমি বিলের বিরোধিতা, কিন্তু মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগ জুড়েই রইল বিরোধীদের আক্রমণ। মাসখানেক আগে দিল্লি গিয়ে যার সঙ্গে প্রায় 20 মিনিট ধরে একান্তে বৈঠক করেছেন, বুধবার তাঁর সরকারের পাশাপাশি নাম না করে সেই মোদিকেও তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সময় একটা এমার্জেন্সি হয়েছিল, এখন তো মোর দ্যান এমার্জেন্সি চলছে। সারাক্ষণ মিত্রকে ভাষণ দিয়ে যাচ্ছে, মন কা বাত, ফাঁকা আওয়াজ। প্রার্থী পদ নিয়ে বিজেপির রাজ্য সদর দপ্তরের বাইরের বিক্ষোভকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অফিসে পার্টিতে পার্টির মাটি, নিজেদের দলকে সামলানোর জন্য পার্টি অফিস পাহারা দিতে পারে না, আর তারা নাকি বাংলা সামলাবে। পরাজয়ের গ্লানি ঝেড়ে পুরো ভোটের আবহে সিপিএম মঙ্গলবারই রাজপথে মহামিছিলের মধ্যে দিয়ে আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দিয়েছে। আর সেই প্রেক্ষাপটেই বুধবার বিজেপির মতো সিপিএম এর বিরুদ্ধেও আক্রমণের পাশাপাশি কটাক্ষের সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর সিপিএম ভাই, তুমি বলো না কোথাও কোথাও লোক পাচ্ছে না, বলো আমি লোক ধার দিচ্ছি। তুমি লোক নেই আর আমায় গালাগালি দিচ্ছ। আমি রোজ মিছিল করবো, বাড়িতে ঢুকিয়ে দেবো, একদম বাড়িতে প্রবেশ করবেন আর বেরোবেন না। গয়েশপুর, আরামবাগ, তারকেশ্বর 3টি পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। সিপিএম এর অভিযোগ, পুরভোট বিরোধী শূন্য করতে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। এদিন সন্ত্রাসের সেই অভিযোগও উড়িয়ে পাল্টা সিপিএমকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। কারা সন্ত্রাসের কথা বলে? দার্জিলিং এর সাম্বিয়াঙে 6 জন শ্রমিককে চা বাগানে মেশিনে পিছিয়ে মেরে দিয়েছিল কারা? সিপিএম দল। তারা বলছে সন্ত্রাসের কথা। দিল্লিতে সিপিএম বিজেপি বিরোধী দেখাবে, সিপিএম কংগ্রেস আর বিজেপি ভাই ভাই, ওদের কোনো জুড়ি নাই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 3 প্রতিপক্ষকে ভাই ভাই প্রমাণ করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত জরুরি, কারণ কলকাতা পুরসভার প্রায় 30টি ওয়ার্ডের সংখ্যালঘু ভোট নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তাই সেই ভোট যাতে কোনোভাবেই কংগ্রেস কিংবা সিপিএম এর দিকে না যায়, তার জন্যই তাদেরকে বিজেপির সঙ্গে এক আসনে বসানোর চেষ্টা করলেন মমতা। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেস সিপিএম এর প্রশ্ন, তারা যদি বিজেপির ভাই হয় তাহলে মমতার সঙ্গে বিজেপির সম্পর্ক কি? মাসখানেক আগে মমতা মোদির সঙ্গে বৈঠক করেছেন। মোদি সরকারের খনি ও কয়লা বিলকে রাজ্যসভায় সমর্থন করেছে তৃণমূল। বিমা বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার পরিবর্তে অনুপস্থিত থেকেছে তারা। সোনিয়ার আমন্ত্রণে দিল্লি গিয়ে রাজনাথ, জেটলি, আডবাণীর বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে তাঁর বৈঠকের পরেই রাজ্যের 43টি প্রকল্পকে ছাড়পত্র দিয়েছে পরিবেশ মন্ত্রক। একদা বিজেপির সঙ্গে ঘর করেছে তৃণমূলই। এত কিছুর পরেও মমতা বিজেপির সঙ্গে দূরত্ব কিভাবে তৈরি করতে পারেন তা নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস সিপিএম। এবিপি আনন্দ। পার্থপ্রতিমবাবু, সিপিএম এর মুখে সন্ত্রাসের কথা মানায় না, একবার নয় একাধিকবার এটা মুখ্যমন্ত্রী বলেছেন। জেলের বাইরে আপনারা আছেন, এটাই সব থেকে বড় কথা। সুযোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধরানোর। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে শাসক দল যেভাবে চলেছেন গত 4 বছর ধরে, এটা ঠিকই যে যদি অনুব্রত মণ্ডল শান্তির প্রতীক হয়, মনিরুল ইসলাম শান্তির প্রতীক হয়, বা আরাবুলরা, তাহলে তাদের মুখ থেকে এটাই হচ্ছে সবচেয়ে প্রত্যাশিত মন্তব্য। এবং এই নির্বাচনের মুখে যেটা সবচেয়ে বড় বিচার্য বিষয়, একটা সরকারের থেকে যে প্রত্যাশা থাকে, যে কোনো মুখ্যমন্ত্রীর থেকেই, যে এক হচ্ছে রাজ্যের সাধারণ নাগরিক, রাজ্যের বিরোধী দল
তারা কি মর্যাদা পাচ্ছেন সমাজে বেঁচে থাকার, আর একটা হচ্ছে গভর্নমেন্ট কিভাবে ফাংশন করেছে। যে এটা ঠিক যে আমরা তো দেখলাম যে গত 4 বছরের না বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া সুযোগ দিচ্ছেন, এক সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 10 বছর লিউকোপ্লাস্ট মুখে এঁটে বসে থাকা উচিত, এখনো তার মধ্যে কথা বলেছেন, রাস্তায় নেমেছেন অনেক। প্র্যাকটিক্যালি এখনো তিনি লিউকোপ্লাস্টটাই বাঁধতে বলছেন একটু ভিন্ন ঢঙে, যে যেখানে বামপন্থী এবং বিরোধীরা যে তারা যখন বেশি কথা বলছেন, প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় যাচ্ছেন, তখন সেখানে যে আক্রমণটা হচ্ছে আসলে সেটাই মনে করিয়ে দিতে চাইছেন যে লিউকোপ্লাস্টটাই আসলে বাঁধতে হবে, এখানে তার বাইরে অন্য কিছু করার উপায় নেই। এবং এই প্রতিরোধ উনি বলছেন লোক নেই, আমি লোক জোগাড় করে দেবো। আর যে সুরে আমার মনে আছে 1993 সালে এক পত্রিকার সম্পাদককে জ্যোতি বসু একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বিরোধীরা সব জায়গায় প্রার্থী দিতে পারেনি, তার দায়িত্ব আর আমি নেব না। আমি এত সালটা মনে আছে 93। এত কিছুর পরেও বলবো যে লাস্ট পৌরসভা নির্বাচনে 48% বা 50%-এর কাছাকাছি পৌরসভা দখল করে বিরোধীরা চলেছিলেন। এ কথা বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো বলতে হয়নি যে রাজ্যের যে সরকার আছে তার মতো করে যদি পৌরসভা না চলে গ্র্যান্ড বন্ধ করে দেবো বা পৌরসভা চলতে অসুবিধা হবে, পঞ্চায়েত চলতে অসুবিধা হবে। এই ঘটনা তো দেখেছে মানুষ। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি শেষমেশ যেটা দাঁড়াচ্ছে যে একটা ওই 48টার মধ্যে বহু পুরসভা কিন্তু সৌজন্যে মুকুল রায় তৃণমূল ইতিমধ্যে দখল করে নিয়েছে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুকুলকে নিয়ে চলবেন না মুকুলবিহীনভাবে চলবেন, এবং পুরসভা তাদের সাথে থাকবে কিনা, মানুষ তাদের সাথে থাকবেন কিনা, এই প্রশ্নগুলো তো অনেক বড় প্রশ্ন। আমি যে জায়গাটায় আসছি যে বিরোধীরা এবং সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার যখন আক্রান্ত, সেখানে বামেরা যখন পথে নেমেছেন এবং তখন তারা আক্রান্ত হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ক্রোধ, আমি বলবো যে এই রাগটা আসলে একটা দুর্বলতার লক্ষণ। এবং এই দুর্বলতাটা তৈরি হচ্ছে যেখান থেকে আসলে এই অনুন্নয়নের জায়গাটা, যে গত 4 বছরে ভার্চুয়ালি কিছু কসমেটিক ডেভেলপমেন্ট হয়েছে। এবং আপনি যদি বলেন একটা মুমূর্ষু রোগীকে তার রোগ না সারিয়ে গায়ে যদি ভালো স্যুট এবং নীল সাদা রঙের জামা পরাতে চান, তাহলে যে জায়গাটা হয় সুমন, একই অবস্থা হচ্ছে যে পুরসভাগুলোর পরিকাঠামো এবং পরিষেবা শিখেই উঠেছে এবং সেখানে উন্নয়ন হয়নি। এই আমি সব বুঝলাম, কিন্তু দুর্বলতা বলছেন দর্শকরা এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে আসছে তাদের জানিয়ে রাখি যে এই যে পুরো ভোট, সেখানে কেন্দ্রীয় বাহিনী আসছে না, যে কেন্দ্রীয় বাহিনী 2010-এর পুরো ভোটে এসেছিল, 2013 পঞ্চায়েত নির্বাচনে অবধি এসেছে, এবার আসছে না। কিসের দুর্বলতা? সবাই জিজ্ঞেস করবেন যে কে দেন কেন্দ্রীয় বাহিনী? রাজনাথ সিংহ। আমরা সবাই জানি জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে সুসম্পর্ক যাদের সঙ্গে, তাদের অন্যতম রাজনাথ সিংহ। কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হলো অ্যাট দ্য কস্ট অফ ইউর লোকাল উইং? একদম ভুল কথা। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার হোম ডিপার্টমেন্টের কাছে গত 3 দিন আগে পর্যন্ত কিছু চাননি। আমরা প্রতিনিয়ত যোগাযোগে আছি বলে জানতে পারছি। 3 দিন আগে আপনি বলছেন, আমার আর্গুমেন্টটা আপনি শুনুন। সেটা হচ্ছে একেবারে পরিষ্কার ভাষায় হোম ডিপার্টমেন্ট থেকে যেটা লিখে দেওয়া হয়েছে তাতে কোথাও আপনার আর্গুমেন্ট নেই। কি আছে আমি আপনাকে বলছি, আছে যে অন্যত্র পাঠানো হচ্ছে। অসীম দা, আমি আবার বলছি, আমি বলুন কোথায় ভোট হচ্ছে? যাচ্ছি পুরো ভোট 3 দিন আগে রাজ্য সরকারের তরফ থেকে গেছে যে এখানে নির্বাচন আছে, সেই কারণে পাঠানো হোক। গতকাল রাত্রে আমাকে নির্বাচন কমিশনার ফোন করে জানালেন যে আসছে না বলে জানিয়েছে। আমি তাদের ঠিক আছে, আপনি বলুন সেটা, আমাদের যদি অফিসিয়ালি ট্যাকল করতে পারেন আমরা অফিসিয়ালি ট্যাকল করছি। সেটা বলেন না, সেটা তো রাজ্য সরকার ছাড়া আমরা তো এগোতে পারবো না। রাজ্য আমি একটু দেখে দেবো যে রাজ্যের নির্বাচন আধিকারিক তিনি ঠিক কি বলেছেন। বিস্ময়কর কথা এবং বিস্ময়কর যুক্তি। আপনারা জানেন পুরো ভোটে কোনোভাবে অন্য কোথাও বড় নির্বাচন হচ্ছে না। অন্য রাজ্য থেকে যেভাবে 2013-র ক্ষেত্রে বা 10-এর ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অন্য রাজ্যের বাহিনী অনেক সময় প্রয়োজন হয়, তারও প্রয়োজন হচ্ছে না। মাত্র 100 কোম্পানি চাওয়া হয়েছিল রাজ্যের তরফে, তাও দিচ্ছে না কেন্দ্র। কিছু হবে না, না না, আমি বলছি সেটাও তো দিচ্ছেন না আপনারা। আমি দ্রুত একবার দেখবো আধিকারিকের বক্তব্য। রাজ্য সরকার সেন্ট্রাল ফোর্সের ব্যাপারে গতকাল রাত্রেবেলা অ্যারাউন্ড 7টা সাড়ে 7টা আমি চিঠি পেয়েছি। তাতে ওরা বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে ওরা যে চিঠিপত্র করেছিলেন সেন্ট্রাল ফোর্সের ব্যাপারে, সেখানে কেন্দ্রীয় সরকার ওদেরকে জানিয়েছেন যে পৌরসভা নির্বাচনের জন্যে বিশেষভাবে কোনো সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় সরকার দিতে পারছেন না, যেহেতু কেন্দ্রীয় যে ফোর্স সেটা অন্যান্য বিভিন্ন রকম কাজে অলরেডি ডিপ্লয়েড আছে। পরিষ্কার সেই চিঠি প্রেসকে দেখিয়েছেন অসীম দা। এই চিঠি তো ওকে যেটা রাজ্য সরকার দিয়েছেন সেটা ওই না না না, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে পরিষ্কার চিঠি দিয়ে জানিয়েছে, একদম কপি। এবিপি আনন্দের কাছে কপি অবধি আছে। তারা যদি সাহায্য চান আমরা সাহায্য করতে রাজি আছি। মইদুল, আমি পরিষ্কার তোমার কাছে জানতে চাইছি, রাজ্যের মানুষ জানতে চাইছে। শুনুন একটা কথা, প্রতিটি বুথে আমাদের যদি 4টে করে পোস্টিং না করা যায় সেন্ট্রাল ফোর্স,
এখানে নির্বাচন অসম্ভব। ফাইন, আমি বলছি যেখানে রাজ্য বিজেপির রাজনৈতিক নেতা থেকে কর্মী সবাই আক্রান্ত হচ্ছেন, মানে আমি অন্য বিরোধী রাজনৈতিক দল তো আছেই, সেখানে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিল। আমি বলছি পরিষ্কার মানুষ জানতে চাইছেন আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিং এর সেটিং হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, জমি বিল পাস করাতে হবে, মোদি রাজি হয়েছেন। দেখুন, মানে হোয়াটস দ্য ম্যাজিক? দুটো সম্ভাবনা আছে। এক হচ্ছে যে 1 মাস আগে একটা মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু কোনো একটা দোস্তি হয়েছে। এবার সেই দোস্তির পরে এখন কুস্তি হবে, আবার হয়তো পৌর ভোটের পরে আবার দোস্তি হবে, হয় জমি বিলে হয়তো ওয়াকআউট করতে পারে, সেই সম্ভাবনা। এবং তারপরে কি আমরা দেখলাম, এক হচ্ছে কয়লা বিল এবং কয়লা বিলের সমর্থন, সেটা আপনাদের প্রতিবেদনে আপনারা দেখিয়েছেন। একদম বিমা বিলের ক্ষেত্রে ওয়াকআউট করে সুবিধা করে এটা কনসিস্টেন্ট একটা হয়ে যাচ্ছে, মানে এটার সঙ্গে একটা কনসিস্টেন্সি আছে যে জমি বিলেও সেই সম্ভাবনাটা আছে। হ্যাঁ, দ্বিতীয় যে সম্ভাবনাটা আবার হতে পারে সেটা হলো যে, কিন্তু আবার পুরো ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে দেখাতে হবে আমি কতটা মোদি বিরোধী। হ্যাঁ, ওই জন্যই কিন্তু আরেকটা এটা সম্ভাবনা আছে যে বিজেপি যে 3 দিন ধরে টেস্ট ম্যাচ খেললো নিজেদের অফিসের সামনে, রাজ্য অফিসের সামনে, যে 3 দিন ধরে নিজেদের মধ্যে কুস্তিগিরি করলো, সেটাকে দেখে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও একটু হাল ছেড়ে দিয়েছে। তারা বলছে না বিজেপির এই রাজ্যে হয়তো হবে, এই রাজ্যে হবে আপনার কাছে রিপোর্ট সম্ভাবনা। আমি দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে জিজ্ঞেস করছি এই রিপোর্ট। না, আমি এই সম্ভাবনা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কটাক্ষ করেছেন, বলেছেন বাসের বদলে বাস, দল সামলাতে পারছেন না, রাজ্য সামলাতে। মমতা লোক পাঠিয়েছেন, মমতা জানবেন না তো কে জানবে? কেন্দ্রীয় বাহিনী পাঠানো আমি জানি না, ভাই আপনাদের কোনো সমর্থন নেই এটা জানতে। আমি একবার এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার শুনে নিই। বিজেপির অফিসে পার্টিতে মারপিট, মানে বাসের ইন্ডাস্ট্রি হয়ে গেল। বাস কিনলো, বাস দিয়ে নিজের ছেলে মেয়েদের পেটালো। নিজেদের দলকে সামলানোর জন্য পার্টি অফিস পাহারা দিতে পারে না, পার্টি অফিস সামলাতে পারে না, বাসের বদলে বাস, আর তারা নাকি বাংলা সামলাবে। বুঝুন, তারা বাংলা সামলাবে, কুমিরের কান্না। সিপিএম অফিসে লোক দিচ্ছেন, সিপিএম এর নিচে লোক দিচ্ছেন, আমার বাড়িতে ভাঙচুর করার জন্য লোক পাঠাচ্ছেন, এটা জানি। মইদুল ভাই তার সঙ্গে পার্টিসিপেট করলে আমি কিছু করতে পারি। আপনার পার্টি, আপনার ওখানে লোক, আমরা তারা লোক পাঠিয়েছেন, তাই এটা আপনারা বলছেন। কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে আমাদের ম্যাডাম যে তাদের শাসক বাহিনী, প্রশিক্ষিত বাহিনী এবং পুলিশ বাহিনী আজ্ঞাবহ, সেটা দিয়ে যে ভোট করাতে চাইছেন, সম্ভব তাতে আপনারা যে ভেটোটা দিলেন, তারা সেটা আমি বলছি আপনি বলছেন সিপিএম এবং কংগ্রেসের তরফের কোনো আইনজীবী একটা কথা পর্যন্ত বলবেন। আমি সব বুঝলাম অসীম দা, আপনি বলছেন আসবেন, আজকে কেন্দ্র সরকার চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছে আসবে না, কোথা থেকে আসবে? চিঠির পরেও অনেক কাজ হয়। আচ্ছা, চিঠির পরে কাজ হয়, আমরা অপেক্ষায় থাকবো। আমি দ্রুত একবার দেখে নেব যে নোটিশ নিয়ে কিন্তু বারবার অস্বস্তি প্রকাশ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবে। খুব পরিষ্কার যে একের পর এক ওঠা এই অভিযোগগুলো নিয়ে খুব স্বাভাবিকভাবেই শাসক দল অস্বস্তিতে পড়েছেন এবং তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চের ওপর থেকে। দেখুন, সারদাকাণ্ডের তদন্তে নেমে তৃণমূলের আয় ব্যয়ের হিসেব জানতে এখনো পর্যন্ত এই 3 পন্থা অবলম্বন করেছে সিবিআই, কিন্তু এখনো মেলেনি জবাব। আর প্রকাশ্যে স্বীকার না করলেও পুরভোটের মুখে সিবিআই এর এই নোটিশ যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে, গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা থেকেই তা স্পষ্ট। ঘুরে ফিরে বারবার সিবিআই এর সেই নোটিশ প্রসঙ্গেই কখনো কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী, কখনো আবার কটাক্ষ করতেও দেখা গেল তাকে। একটা পার্টি ইলেকশন কমিশনকে অডিট অ্যাকাউন্ট দেয়, ইয়েস দ্যাট ইজ দ্য সিস্টেম। আমরা রিটার্ন সাবমিট করেছি, তোমার প্রয়োজন থাকে তুমি ইনকাম ট্যাক্স থেকে নিয়ে নাও, কে বারণ করেছে? তুমি তা না করে নোটিশ পাঠাচ্ছ, আর কেউ কেউ মুখরোচক লিখছে, ইলেকশন আসলেই নোটিশ পাঠায়। কাউকে সিবিআই দেখাচ্ছে, কাউকে ইডি দেখাচ্ছে, কাউকে ইনকাম ট্যাক্স দেখাচ্ছে, তো কাউকে সেন্ট্রালের পাওয়ার দেখাচ্ছে। নোটিশ পাঠাতে পাঠাতে না নোটিশ বস্তা বস্তা দিস্তা হয়ে যাবে, আর ওগুলো দিল্লিতে প্যাক করে ফেরত পাঠাবে।
তুমি আমাদের নোটিশ পাঠাবে ক্ষমতায় এসছো, এমার্জেন্সি দেখাচ্ছ। কাল তুমি ক্ষমতায় থাকবে না, জনগণ তোমাদের নোটিশ দেবে, মাথায় রেখে দেবে। সূত্রের খবর, সিবিআই যখন তৃণমূল ভবনে সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে ফোন করেছিল তখন তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই সেই চিঠিতে 2010 থেকে 2014 সাল পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসেব নিকেশ এবং ব্যালেন্স শিটের কপির পাশাপাশি ছবি বিক্রি থেকে হওয়া আয়ের বিষয়েও জানতে চেয়েছে। এছাড়াও বিজ্ঞাপন এবং অনুদান বাবদ কত টাকা দলের তহবিলে জমা পড়েছে তাও জানতে চেয়েছে সিবিআই। মুখ্যমন্ত্রী নিজেই বারবার দাবি করেন তিনি ছবি এঁকে ও বই বিক্রি করে দল চালান, আর সেই ছবি বিক্রি বাবদ আয় জানতে চেয়েই কিনা চিঠি। তাই সিবিআই নোটিশের পাল্টা নাম না করে বিজেপির দিকেও আঙুল তুলেছেন মমতা। সবচেয়ে গরিব পার্টি তৃণমূল কংগ্রেস, যারা এই নির্বাচনে কোটি কোটি টাকা প্রচারে কত টাকা খরচা করেছিল, দিল্লি ইলেকশন থেকে শুরু করে সব ইলেকশন, আমাকে তো নতুন করে বলার নেই। আমার কাছে চিঠি দিয়ে বলছে তৃণমূল কংগ্রেসের হিসেব দাও। আরে ভাই, এ প্রসঙ্গে বিরোধীরা আয়কর দপ্তরে তৃণমূলের দাখিল করা হিসেব তুলে ধরছে। তাদের প্রশ্ন, 4 বছরে যাদের অনুদান প্রাপ্তির পরিমাণ প্রায় 100 গুণ বেড়ে 10 লক্ষ থেকে প্রায় 10 কোটি টাকা হয়ে গেল, তারা গরিব দল হয় কি করে? এবিপি আনন্দ। দেবেন্দ্রবাবু, একটা কথা বলুন, সিবিআই এর নোটিশ এতবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, একটা জিনিস পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে হচ্ছে না, নেত্রীকে নিজে বলতে হলো। আপনি যে কোনো ইস্যু বলুন, পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস এর অডিট বলুন, ত্রিনেত্র বলুন, ছবির ব্রেকআপ বলুন, সিবিআই কে বলার আগে তো মানুষকে বলবেন। একটা বিষয়ে জবাব দিতে পেরেছেন? জবাব দিতে পেরেছে কিনা সেটা তো এখানে বসে আমরা টিভিতে আলোচনা করে আমি জবাব তো আর এবিপি আনন্দকে দিতে হবে না, আমি তা বলি। আমার বক্তব্যটা লক্ষ্য করুন, যেখানে যেখানে জবাব দেওয়ার ন্যায্য হক ওনার আছে, উনি কিন্তু পরিষ্কার। না বলছেন তো, আমি একটা কথা বলছি, মানে এইরকম না, আমি আপনাকে একটা কথা বলি, হক মানে আমার তো বোল্ড স্টাবি না, এরকম আমি কোথাও দেখিনি, মানে ব্যাপারটা না। আপনারা যে বলছেন মোদি সাহেবের সঙ্গে 20 মিনিট আলোচনা করে এখানে এসে টোগারিয়াকে অ্যারেস্ট করার মতো হিম্মত দেখাতে পারেন মমতা ব্যানার্জি। 20 ডিসেম্বর আমি আরেকটা 20 ডিসেম্বর অশোক সিংহাল, প্রমোদ টোগারিয়া তারা তো এসেছিল, তখন এসেছিলেন না, এনাকে অ্যারেস্ট মানে আমার মানে খুব ভালো করেছেন, না নিশ্চয়ই 20 ডিসেম্বর আগে। আজকে আমি একটা বলুন, আপনি তো একটা জিনিস মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বাধ্যবাধকতা ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক। আমি একটা কথা বলি, আমি কখনো এই গ্যালারি আমি কখনো শুনিনি সিবিআই এইভাবে একটা হিসাব চায়। এটা চাই উনি তো বলেছেন, আমি অনেক ইন্টারনেট খুঁটে দেখেছি সিবিআই কখনো হিসাব চায় না। সিবিআই হিসাব হিসাব চায় না এইভাবে কোনো দলের এইভাবে হিসাব চায় না। দলের যে এই যে হিসাব রং নাম্বার না, দলকে এইভাবে হিসাব চাও, আমি ইন্টারনেট সার্চ করে দেখিনি। না না সিবিআই না, আমার কিভাবে হিসাব চেয়েছিল, কানে কানে ফিস ফিস করে সমস্ত পার্টি হিসাব চাইতো। জয়ললিতার কাছ থেকে যখন হিসাব চেয়েছিল, তৃণমূলের কাছে হিসাব চেয়েছিল না, জয়ললিতার ও কারণে হিসাব শুনুন কি বলছে রায়ের সঙ্গে পার্সোনাল, জয়ললিতা পার্সোনাল নট পার্টি। আমি আপনাকে একটা কথা বলবো, আমি বলছি পার্টির সঙ্গে ইন্টারনেটটা আরেকবার আমি দেখেছি পার্টির হিসাব ভাবে নয়। আমি একটা কথা বলছি, না কানে 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 না, এই হিসাবটা হচ্ছে একমাত্র তৃণমূলকে পলিটিক, এটা হলো পলিটিক্যাল। আচ্ছা, আমি আপনার সঙ্গে হিসাব চাওয়া যায় না। আপনি আমার একটা কথা শুনবেন, বলুন। সেটা হচ্ছে ধরে নিন যে অত্যন্ত অন্যায় করেছে সিবিআই, এইভাবে হিসেব চাওয়া যায় না, বলতে দিন। আচ্ছা আচ্ছা, এর কোনো নজির নেই, খুব অন্যায় করেছে এবং বিজেপি করিয়েছে, আমি আপনার সব কথা মেনে নিলাম। আপনি আমার একটা কথার প্লিজ জবাব দিন, কাকে দিয়ে অডিট করিয়েছিল তৃণমূল কংগ্রেস? না সেটা তো না 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 না, এটা কাকে দিয়ে অডিট করিয়েছিল? নো নো নো, ওমা দ্যাট ইজ জনগণের পার্টি, জনগণ জানবে না অডিটটা কাকে দিয়ে করালেন? মামাটি মানুষের কাকে অডিট করেছে জানবে না? না না, কাকে অডিটটা কাকে দিয়ে? আমরা যদি মনে করি যে এই অডিট করেছে আর অডিটটা আমার হাতে চলে, এটাও বিশ্বাস করেন না, অডিটটা আমার হাতে চলে না। সুমন বাবু, জালিয়াতির আমার কথা বলেন কি না, আমাকে আমার না জালিয়াতি না, আপনি প্রমাণ করতে পারবেন না, আপনি প্রমাণ করতে পারবেন না জালিয়াতি। শুনুন, সিবিআই কোথাও এরকম ভাবে চায়নি, ইউ হ্যাভ দ্য রাইট টু সে, কিন্তু ইউ ক্যান নট প্রুভ ইট। আপনি ঠিক বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, মানিক সরকারের বিরুদ্ধে বললে অসুবিধা নেই। প্রত্যেক
করতে হবে, তাই তো? না না বলবেন তো? রাজনৈতিক কারা কি আচ্ছা, করে? আচ্ছা, শুনুন, এই যে কলকাতা দিল্লিতে 4টে কোম্পানি নন এক্সিস্টেন্ট কোম্পানির কাছে তৃণমূল কিছু করেনি, না তা কিছু বলেনি। শুনুন, এই আমি বলছি ত্রিপুরা সিপিএম কিছু করেনি, আপনি বলুন। রাজনৈতিক দলে কারা কোটি কোটি টাকা করে তা এখানে টিভি আলোচনা করে সেটাকে প্রমাণ করা যায় না। আচ্ছা, দ্যাট ইজ আপনি আরেকটা কথা বলে দিন, ঠিকই তো, মানিক সরকার ধোয়া তুলসী পাতা সিবিআই অন্যায় তদন্ত করছে, বলে দিন আপনি। বলুন, মানিক সরকার ধোয়া তুলসী পাতা কিচ্ছু করেননি, সিবিআই অন্যায়ভাবে ওনাকে হ্যারাস করছে। না না না, সিবিআই আমরা এটা বলছেন না কেন? এটা বলবেন না, হ্যারাস সিবিআই কিছু করেনি। আচ্ছা, আপনি পশ্চিমবঙ্গ হলে বলবেন, ত্রিপুরা হলে বলবেন সিবিআই করেনি, এ তো ভারী মুশকিল। সিবিআই করেনি কিন্তু, এ তো ভারী রং সিবিআই কিছু করেনি, না সিবিআই কিছু করেনি কিন্তু, আসামে কিছু করেনি, সিবিআই কিছু করেনি, আমরা করাচ্ছি কিন্তু আমরা সিবিআই আসামে কিছু করেনি। সিবিআই আমি সিবিআই কিপ সাইলেন্স। আচ্ছা, আমি দ্রুত একবার দেখে নেব। আজকে কিন্তু এই জনস্বার্থ মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন। আপনারা জানেন যে সারদা কেলেঙ্কারির তদন্ত সুপ্রিম কোর্ট শেষ অবধি কিন্তু এই জনস্বার্থ মামলার ওপরেই রায় আসে এবং একের পর এক পিআইএল বা জনস্বার্থ মামলার রায় কিন্তু শাসক দলের বিরুদ্ধে গেছে, সেই জন্য কটাক্ষ প্রশ্ন উঠছে। দেখুন, হাইকোর্টে যখন একের পর এক মামলায় কখনো ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, কখনো ভৎসিত হচ্ছে পুলিশ, ঠিক তখনই জনস্বার্থ মামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে সারদা মামলা ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি, তারও সূত্রপাত হয়েছিল জনস্বার্থ মামলার মধ্যে দিয়েই। সারদাকাণ্ডের সিবিআই তদন্তের ওপর আদালতের নজরদারি চেয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি দুটি কিশোরী নিখোঁজ মামলার ক্ষেত্রেও রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে না পেরে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাত্তরে মহিলার ওপর পুলিশ ও তৃণমূলের নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলায় দুবার সিআইডির চার্জশিট পর্যন্ত নিতে রাজি হয়নি নিম্ন আদালত। কলকাতা পুরসভার নীল সাদা রং করলে কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এবারের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী না এলেও মীরা পাণ্ডে রাজ্য নির্বাচন কমিশনার থাকাকালীন পঞ্চায়েত ভোটে এই কেন্দ্রীয় বাহিনী আনা নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হারতে হয়েছিল রাজ্য সরকারকে। আর এসবের প্রেক্ষাপটেই বুধবার জনস্বার্থ মামলা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কেন মিছিল করবো তাই নিয়েও কেউ কেউ কোর্টে চলে যাচ্ছে, তো মহা মুশকিল ভাই। আমি কাকে ভোট দেবো তাও আমায় জানাতে হবে কাউকে, যে আমি কোন পার্টিকে ভোট দেবো, আমি কোন রাস্তায় মিছিল করব, আমি কি দিয়ে ভাত খাবো, আমি কি কাপড় পরবো, আমি কোন জুতো পরবো, সব পিআইএল, পলিটিক্যাল ইন্টারেস্টেড লিটিগেশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত এবং প্রতিবাদীদের নিয়ে তৈরি হয়েছে আক্রান্ত আমরা সংগঠন। এতে অম্বিকেশ মহাপাত্র থেকে মৌসুমী কয়াল, সুটিয়ার মৃত প্রতিবাদী বরুণ বিশ্বাসের পরিবার থেকে বালিতে নিহত তপন দত্তের পরিবার রয়েছে। বৃহস্পতিবার তাদের নবান্ন অভিযান, তার আগে নাম না করে এই সংগঠনকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কয়েকটা লোক আমরা চক্রান্ত বুকে লাগিয়ে দিল, আমরা আক্রান্ত, পাল্টা লাগাবেন আমরা চক্রান্ত, চক্রান্ত করা ছাড়া কিছু করে না। প্রতিবাদীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব বিদ্বজ্জনেরা। যা কিছু ওনার বিপক্ষে যাবে সেটাই চক্রান্ত, আর উনি যেটা বলবেন সেটাই ঠিক, এটা মানে ওর পার্টির লোকেরা মনে করতে পারে, কিন্তু সাধারণ নাগরিকের দায় নেই সেটা মনে করবার। সেই ভাষা বোধের লিপ্তি বিলুপ্তি বা লিপ্তি সেটাই প্রমাণ করে দিচ্ছে যে তিনি বোধহয় খানিকটা দায়ভার নিতে পারছেন না। ইতিমধ্যেই দিল্লি গিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আক্রান্ত আমরা সংগঠন, আর সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর এই আক্রমণ। এবিপি আনন্দ। এই মুহূর্তে স্টুডিওতে আছেন অম্বিকেশ মহাপাত্র, তার কাছে যাব। অম্বিকেশ বাবু, কালকে নবান্ন অভিযান করছেন আপনারা, তার আগে মুখ্যমন্ত্রীর এই কটাক্ষ, কি মনে হচ্ছে যে বুলসাই হিট করেছেন? নয়তো এই প্রথম এতদিন পরে মুখ্যমন্ত্রীর একটা জনসভা, পুরো ভোটে প্রচার শুরু হলো এবং যথেষ্ট বড় রাজনৈতিক তাৎপর্য এই সবার, কোনো সন্দেহ নেই এই মিছিল ছিল জমি বিলের বিরুদ্ধে। এত বড় একটা মঞ্চ থেকে আপনাদের কলেবরে যথেষ্ট নবীন ছোট সংগঠন, তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর একটু নাম না করে কটাক্ষ, গুরুত্বপূর্ণ লাগছে নিজেকে আরো? না, প্রথমে বলি আক্রান্ত আমরা এটা মঞ্চ, এটা কোনো শখ করে আমরা তৈরি করিনি। এই রাজ্য সরকারের সময়কালে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, প্রতারিত হয়েছে, বিভিন্নভাবে খুন ধর্ষণ হয়েছে, তাদের পরিবারের লোকরা বাধ্য হয়ে এই মঞ্চটা তৈরি করেছে এবং এই মঞ্চ তৈরি করার পরে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, কোনো আমরা সদুত্তর পাইনি, কোনো রেসপন্স পাইনি। আমরা বাধ্য হয়ে রাষ্ট্রপতির কাছে গেছিলাম, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা করেছিলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে। সেই যে স্মারকলিপি সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে জানুয়ারি মাসে নবান্নে এসে পৌঁছেছে। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দুবার ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2, টাইম বাউন্ড এসব দেওয়া হয়েছে।
আমরা মঞ্চের তরফ থেকেও কিন্তু আমাদের মুখ্য সচিবের কাছে তিনবার চিঠি পাঠিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে ডিজি, তার কাছে আমরা 2বার চিঠি পাঠিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। একেবারে নিরুত্তর। এই যে নীরবতা, এটা কিসের জন্য জানি না। তার জায়গায় দাঁড়িয়ে আমরা আগামীকাল নবান্ন চলো একটা অভিযান আমরা নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, অর্থাৎ নীরবতাটা ভেঙেছে, এটা ভালো। কিন্তু ভাঙতে গিয়ে তিনি যেভাবে চক্রান্তের গন্ধ পেয়েছেন এবং আক্রান্ত মানুষদেরকে এইভাবে কটাক্ষ করছেন, এটা শুধু আক্রান্ত মানুষদের কটাক্ষ নয়, সারা রাজ্যের সাধারণ মানুষের প্রতি একটা কটাক্ষ। আমি আবারও বলছি যে আক্রান্ত মানুষরা কিন্তু বাধ্য হয়ে, কোনো শখ করে নয়, এই মঞ্চটা তৈরি করেছে একসঙ্গে থাকার জন্য, সাহস সঞ্চয় করবার জন্য এবং রাজ্য সরকারের এই যে দেশের আইন এবং সংবিধান বিরোধী যে ভূমিকা, সেই বিরুদ্ধে একটা সরব হওয়ার জন্য। এবং সেই জন্যই আমরা আগামীকাল এই কর্মসূচিটা নিয়েছি। এবং আমরা কালকে যখন নবান্ন চলো এই অভিযানটা নিচ্ছি, তার সামনে এই যে কথাটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, এর মধ্য দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু আমরা মঞ্চের সদস্যদের কাছে পাঠালেন কালকে নবান্ন চলো কর্মসূচির পরিপ্রেক্ষিতে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমরা মঞ্চের আহ্বায়ক হিসাবে বলছি, সমস্ত আক্রান্ত মানুষরা যেমন আসবে, তাদের সমর্থনে অন্যান্য সাধারণ মানুষও আসুন। আগামীকালের নবান্ন যে চলো কর্মসূচি আমাদের রয়েছে হাওড়া কোর্ট চত্বর থেকে 11:30টার সময়, তাদের যোগ দিন এবং এই ধরনের কটাক্ষের জবাব দিন। ধন্যবাদ আপনাকে। আমার অন্য অতিথিদের ধন্যবাদ জানাবো। আমার সময় একেবারে শেষ। এই পর্বে কে কি বললেন এক নজরে দেখব। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর অন্য পর্বে আপনাদের দেখাবো যে শুধু রাজনীতিবিদরা নন, এরপর আমলারা তারাও আসছেন সিবিআই এর নজরে। তাদের সঙ্গেও কথা বলতে চান সিবিআই গোয়েন্দারা। কি বিষয়টা, সারদা কাণ্ডে এই গুরুত্বপূর্ণ মোড় আপনাদের দেখাবো ছোট্ট একটা বিরতির পর। রাজনীতিবিদদের তলব, জেরা, এমনকি গ্রেফতারও সারদা কাণ্ডে দেখেছে এই রাজ্য। কিন্তু তার পাশাপাশি কোথাও সিবিআই তদন্তের আওতায় এবার কি করতে চলেছেন আমলারা, এই প্রশ্ন উঠছে। তার কারণ লাইব্রেরিতে, সরকারি লাইব্রেরিতে চিটফান্ড পরিচালিত সংবাদপত্র কেন্দ্রিক যে সার্কুলার বেরিয়েছিল, তার তদন্তে সিবিআই এবার আমলাদের ডাকতে চলেছে বলে খবর। আর সেখানেই সব থেকে বড় প্রশ্ন, কোথাও কি এই রাজনৈতিক সিদ্ধান্ত রূপায়ণ করতে গিয়ে আমলাতন্ত্র বিপন্ন হচ্ছে? এই কয়েক সপ্তাহ আগে সর্বোচ্চ আদালত ঠিক যেটা সতর্ক করেছিল, উদ্বেগ প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতিরা, তাই নিয়েই আমাদের এই পর্ব, আমাদের আজকের বিষয়। সারদা কাণ্ডে রাজনীতির খেলায় এবার ডাক আমলাদেরও। তৃণমূলের হিসেব না পেলে কৌশল তৈরি সিবিআই এর। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন বিক্রম সরকার, বিজেপি নেতা এবং অত্যন্ত সিনিয়র আমলা ছিলেন। আছেন সুভাষ দত্ত, সাধারণভাবে আমরা পরিবেশবিদ হিসেবে ওনাকে চিনি, কিন্তু উনি পেশাদার সিও বটে। আমার অন্যদিকে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, এবং বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু সরকারি গ্রন্থাগারে সংবাদপত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এই তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরেই সেই বিষয়ে তদন্তের আওতায় উঠে এসেছে। এবং অবশ্যই সিবিআই গোয়েন্দাদের কাছে প্রথমে তারা শুনেছিলেন যে ফাইল লোপাট হয়ে গেছে, তারপর ফটোকপি পেয়েছেন 3টে। সেখানে আমলাতন্ত্রের ভূমিকা প্রশ্নের মুখে চলে এসেছে। কিভাবে আপনাদের দেখাবো এবার। রাজনীতির খেলার জেরে এবার নাম জড়ালো আমলাদেরও। সিবিআই সূত্রে দাবি, সরকারি গ্রন্থাগারে কোন কোন সংবাদপত্র রাখা হবে তা নির্দিষ্ট করে দিতে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রন্থাগার দপ্তরের মন্ত্রীর পাশাপাশি 3 আমলাকেও তলব করতে চলেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, মাস দেড়েক আগে তাদের একটি চিঠির জবাবে রাজ্য সরকারের লাইব্রেরি সেকশনের যুগ্ম সচিব জানান, গ্রন্থাগার নির্দেশিকা সংক্রান্ত বেশ কিছু ফাইল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সিবিআই এর তরফে তাঁদের বলা হয়, যা কিছু নথি রয়েছে তা যেন দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি রাজ্য গ্রন্থাগার দপ্তরের এক আমলা সিজিও কমপ্লেক্সে এসে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে একটি 3 পাতার নথি তুলে দেন। সূত্রটির দাবি, 3 পাতার ওই নথির মধ্যে একটি পাতা সিবিআই এর পাঠানো নোটিশের কপি, দ্বিতীয় পাতাটি রাজ্য সরকারের গ্রন্থাগার নির্দেশিকার কপি এবং তৃতীয় পাতা একটি চিঠির ফটোকপি। যেটুকু নামমাত্র তথ্য মিলেছে তা এই চিঠির ফটোকপিতেই রয়েছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে দাবি, 2012 সালের নভেম্বরে লেখা চিঠি অনুযায়ী সরকারি এবং
সরকারি অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে কি কি সংবাদপত্র রাখা হবে তা নিয়ে 2012 সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কয়েকটি বৈঠকে আলোচনা হয়। সেই মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়। চিঠিটিতে সই রয়েছে গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রিঞ্চেন টেম্পো, স্পেশাল সেক্রেটারি রমাপদ বিশ্বাস এবং লাইব্রেরি সায়েন্স বিভাগের অধিকর্তা কল্লোল মুখোপাধ্যায়ের। সিবিআই সূত্রে দাবি, এই নথি দেখার পরই রাজ্য সরকারের ওই আমলার কাছে জানতে চাওয়া হয় যে সমস্ত বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য কোথায়, বাকি নথি কোথায়। সূত্রের দাবি, ওই আমলা বলেন তিনি জানেন না, যারা জানে তাদের প্রশ্ন করা হোক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, এরপরই তারা সিদ্ধান্ত নেয় ওই চিঠিতে নাম থাকা মন্ত্রী এবং 3 আমলাকে ডেকে পাঠিয়ে তাদের কাছে জানতে চাওয়া হবে গ্রন্থাগার নির্দেশিকা জারি করার প্রস্তাব কে বা কারা দিয়েছিলেন, যে সমস্ত বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয় সেখানে কারা উপস্থিত ছিলেন, কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ল। এ নিয়ে গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরীকে ফোন করা হয়। তিনি বলেন মিটিংয়ে ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। পরে ফোন করা হলে তিনি আর ফোন তোলেননি। দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রিঞ্চেন টেম্পো ও স্পেশাল সেক্রেটারি রমাপদ বিশ্বাসের সঙ্গেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি। লাইব্রেরি সায়েন্স বিভাগের অধিকর্তা কল্লোল মুখোপাধ্যায়ের দাবি, আমরা সিদ্ধান্ত নিই না, সিদ্ধান্ত নেয় উপরমহল, তবে সিবিআই ডাকলে যাব। 2012 সালে একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার নির্দিষ্ট করে দেয় সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখা যাবে। দেখা যায় বেশ কিছু প্রথম সারির সংবাদপত্র সেই তালিকা থেকে বাদ গেলেও তালিকায় জায়গা পেয়েছে সারদা গোষ্ঠীর সংবাদপত্রগুলি। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি জেনে বুঝে সারদা গোষ্ঠীকে সুবিধে পাইয়ে দিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল? প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। বিক্রমবাবু, দীর্ঘদিনে আইএস অফিসার হিসেবে আপনার অভিজ্ঞতা, আমলারা এই যে বিপদে পড়ছেন এ তো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য। অনেকেই বলছেন যে এই চিটফান্ড ওলাদের যে কাগজ, তাদের বৈধতা, বিশ্বাসযোগ্যতা দিয়েছিল এই সার্কুলার, যেখানে সরকার সরকারি গ্রন্থাগারের জন্য নির্দিষ্ট করে দিচ্ছে। এই রাজনৈতিক সিদ্ধান্তের জন্য আমলাদের, যেহেতু তাদের নোটে তাদের সই ইত্যাদি থাকে, তাদের বিপদের মুখে ঠেলে দেয়া? না, আমি এটা বিপদ বলে মনে করি না। যে আমলারা থাকে তাদের অনেস্টলি তাদের কি ফিল করে সেটা সব এতে নোটে ফাইলে নোট করা যেতে পারে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে অনেকে থাকতে পারে যে না, কি চান মন্ত্রী, কি চান উপররা, কি চান সেইটা মতো করে করে, এবং তারপরে অনেক সময় বোস্ট করতেও দেখেছি আমার জীবনে যে আমি যা করি মন্ত্রী কখনো না করেন না, এটাও দেখেছি। সুতরাং এটা মিক্সড ব্যাগ ফ্রম অল দ্য টাইম। এখন কথা হচ্ছে এই ব্যাপারটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিসিশনটা সার্টেনলি পলিটিক্যাল ডিসিশন একদম, এবং এর মধ্যে যে রোল অফিসাররা প্লে করেছেন সেটা হতে পারে যে তারা বলেছেন, কিন্তু সবটা যে ফাইলে আসে এমন কোনো কথা নেই। আচ্ছা, হ্যাঁ, এবং আমাদের যদি জিজ্ঞেস করে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের তারা যদি যেটা ফাইলে নেই এমন কথাও যদি হয়, আমি বলবো তাদেরকে সত্য কথা বলো। আচ্ছা, সত্য কথা বলো, এই আমার মেসেজ, যে তোমাদের সঙ্গে তোমরা যখন ছিলে ডিসকাশনে কে কে ছিল এবং কি কি ডিসকাশন হয়েছে সেটা সত্য কথাটা বলো। আচ্ছা, কিন্তু এরও বিপদ আছে। সত্য কথা বলছে যে করোবোরেটেড যদি না হয় তাহলেও আমার বিপদ আছে। সুতরাং এটা তো একটা বিপদের ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কি করবেন? কিছুদিন আগে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বললেন যে আপনারা সমস্ত কিছু নোটে রাখুন, নোট ছাড়া কোনো কিছু বেআইনি মনে হলে করবেন না। এটাই তো করা উচিত, এটাই করা উচিত। আপনাদের একটা মনে করে দিই, বহু পুরনো একটা ঘটনা, প্রায় বছর 15-16 কি বছর 20 বছর আগে কর্ণাটকে একজন সেক্রেটারি, পিডব্লিউডি সেক্রেটারি বোধ হয়, তিনি একটা কোর্টের কোনো রায় হয়েছিল, জাজমেন্ট হয়েছিল, সেই অর্ডারটা কিছু অ্যাপিল করা যায় কিনা বা কোনো কিছু করা যায় কিনা, অ্যাপিল যদি না করা যায় তাহলে এটাকে মেনে নিয়ে এটাকে ইফেক্ট দেওয়ার কথা। কিন্তু সেটা মিনিস্টারের কাছে ফাইলটা পড়ে থাকলো, মিনিস্টারের কাছে ফাইলটা বেরোয়নি। বেশ, এবং তার ফল হলো কি, যে টাইমটা পার হয়ে গেল, কন্টেম্প্ট অফ কোর্ট হলো এবং ওকে জেলে যেতে হলো। আচ্ছা, সেই সেক্রেটারি, একজন আইএস সিনিয়র আইএস অফিসার, সেক্রেটারি পার্টিকুলার ডিপার্টমেন্ট। সুতরাং এটা এরপরেও যদি বোধোদয় না হয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ সিরিয়াসলি রং ইন দিস সিস্টেম। কিন্তু উচিত, যেটা আমি মনে করি, আমি আইএস শাসনের প্রেসিডেন্টও ছিলাম দুবার, আমি সবাইকে বলেছিলাম যে প্রশাসনের কাজের মধ্যে এটাও পড়ে যে তোমরা যে কাজ সত্যিকারে কাজ করতে গিয়ে কোনো বিপদে না পড়ো, সেটা আমাদের দেখার ব্যাপার। এবং পরিষ্কার করে বলা, আমরা চেষ্টা করেছি সবসময় যতখানি সম্ভব যে আমরা যা ফিল করি দিই, এবং আমি অনেক মিনিস্টারকে দেখেছি তারা বলেছেন আপনি আপনার মতো লিখুন। বিক্রমদা, যদি না মানে, আমার একটা প্রশ্ন আছে, আমি বলি না, যদি না মানে, আপনি একজন দায়িত্ববান আমলা, ধরুন বর্তমানে আছেন, কোনো রাজনৈতিক দল অন্যায়ভাবে তার নেতা বা নেতৃগণ আপনাকে নির্দেশ দিচ্ছে, আপনি যদি সেটাকে ডিফাই করেন, যদি অস্বীকার করেন,
আইন কি আপনাকে শাস্তি দিতে পারে বা রাজনৈতিক না পারে না, তবে আমার শাস্তিটা অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে পোস্টিং ট্রান্সফার, একটা এই জায়গায় যাওয়া, কোন জায়গাতে আনইম্পর্টেন্ট জায়গায় যাওয়া, কিন্তু চাকরি যাওয়া আমি মনে করি এইসব ক্ষেত্রে মনে রাখা উচিত যে আমি যে ওথ নিয়েছি এবং তিনি মন্ত্রীকে বলবেন যে আপনি লিখিত নোট দিন, লিখিত নোট দেওয়া একদম। এবং তারপরে এবং আমি এমনও মিনিস্টার পেয়েছি আমি আমার জীবনে যে তিনি বলেছেন যে আমি জানি আপনি এটা একমত হবেন না, আপনি লিখে দিন, আপনার যা ইচ্ছে তাই লিখে দিন, আমি সেটা ওভাররুল করব অ্যাজ ডিরেক্টেড বাই দ্য মিনিস্টার। একজনই পেয়েছিলাম আর পাইনি। আচ্ছা, আমি দ্রুত একবার দেখব যে কিছুদিন আগে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিও ঠিক তাই বললেন যে নোটের ভিত্তিতে আমলাদের কাজ করতে। ঠিক কি হয়েছিল বিষয়টা মনে করিয়ে দেব। অনেকে বলছেন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিল আর প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সেই সিদ্ধান্তের গেরোতেই জড়িয়ে পড়ল আমলাদের নাম। রাজ্য সরকার নির্দিষ্ট করে দিল সরকারি গ্রন্থাগারে কোন কোন সংবাদপত্র রাখা যাবে, আর সূত্রের খবর প্রশাসনিক কর্তব্য হিসেবে সেই নির্দেশিকার সঙ্গে যুক্ত থাকার কারণেই এবার সিবিআই জেরার মুখে পড়তে হতে পারে রাজ্যের ৩ আমলাকে। অথচ রাজনৈতিক প্রভুদের চাপের হাত থেকে আমলাদের রক্ষা করতে 2013 সালেই রক্ষা কবচ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। ওই বছর 31 অক্টোবর বিচারপতি KS রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন বেঞ্চ বলে আমলাতন্ত্রের অবনতির জন্য অনেকাংশেই দায়ী রাজনৈতিক হস্তক্ষেপ। সেই কারণেই রাজনৈতিক বসেদের মৌখিক নির্দেশের পরিপ্রেক্ষিতে কখনোই কাজ করা উচিত নয় আমলাদের, সর্বদা কাজ করা উচিত লিখিত নির্দেশের উপর ভিত্তি করেই। অনেকেরই প্রশ্ন, সুপ্রিম কোর্টের রক্ষা কবচের পরও আমলাদের একাংশ কেন রাজনৈতিক প্রভুর নির্দেশ মুখ বুজে মেনে নেন? প্রাক্তন IAS অফিসার মীরা পান্ডের বক্তব্য, রাজনৈতিক প্রভুদের নির্দেশ বেআইনি মনে হলেও তা মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্ডার যদি আনলফুল হয় তাহলে দি অফিসার কনসার্নডের সেটাকে যে তার সে যে তাকে যে সেটা ক্যারি আউট করতে হবে এমন নয়। ব্যক্তি বিশেষের উপরে তাকে ঠিক করতে হবে সে কতটা আইনসঙ্গতভাবে তিনি কাজ করবেন বা করবেন না। আমলারা রাজনৈতিক কর্তাদের সব নির্দেশ মানতে বাধ্য নন, মত প্রাক্তন IPS অফিসার নজরুল ইসলামের। অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ডাক্ট রুলস আছে, অন্য সরকার কর্মচারীদের জন্য অন্যরকম কন্ডাক্ট রুলস আছে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে যখন কোনো অফিসার নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তখন তিনি আইন অনুসারে নিজের বিবেচনা অনুযায়ী কাজ করবেন। যারা ভালো পোস্টিং চান তারা সবসময় এই রাজনৈতিক নেতাদের মন্ত্রীদের সন্তুষ্ট রাখতে চান, ফলে তারা কোনো কিছু চাইছেন বলতেও হয় না, শুধু ইশারা করলেও বেআইনি হলেও সেটা করে দেন। পর্যবেক্ষকদের একাংশের মতে কারণ যাই হোক না কেন গ্রন্থাগার নির্দেশিকা নিয়ে রাজনীতির ঘোলাজলে পড়তে চলেছেন আমলারাও। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা। আলোচনা ঠিক এই অংশে আমি আজকের বিষয়ের দ্বিতীয় অংশে প্রবেশ করতে চাইব, যেখানে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসকে এবং সাধারণ সম্পাদক সুব্রত বক্সির নামে স্পিড পোস্টে সিবিআই পাঠিয়েছিল, নথি চেয়েছিল, 3টি পয়েন্ট ছিল সেই বিষয়ে, সে কথা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। আর 3টি ক্ষেত্রে 3টি সম্ভাবনাও দেখা দিয়েছে। 3টি সম্ভাবনার ক্ষেত্রে সিবিআইয়ের পরবর্তী চিন্তাভাবনা কি তার ব্লুপ্রিন্ট আপনাদের সামনে। তৃণমূলকে শুধু নোটিশ পাঠিয়েই ক্ষান্ত নয় সিবিআই, তারা প্রস্তুত যে কোনো রকম পরিস্থিতির জন্যও। তৃণমূল ভবন থেকে জবাব এলে কি করা হবে আর না এলে কি করা হবে, সব রকম কৌশল তৈরি কেন্দ্রীয় গোয়েন্দাদের। সিবিআই সূত্রে খবর, নোটিশের জবাব দেওয়ার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করবে তারা, তারপরও উত্তর না এলে দেওয়া হতে পারে রিমাইন্ডার। সেই সঙ্গে জবাব দেওয়ার জন্য ফের কিছু সময় দেওয়া হতে পারে, তারপরও যদি জবাব না আসে তাহলে গোটা বিষয়টি সুপ্রিম কোর্টকে জানাতে পারে সিবিআই। আদালতকে জানানো হবে তৃণমূলের কাছে আয় ব্যয়ের যে হিসেব চাওয়া হয়েছে তদন্তের স্বার্থে তা অত্যন্ত জরুরি, তারপর আদালতের নির্দেশ মতো পদক্ষেপ করবে সিবিআই। এ তো গেল যদি তৃণমূল ভবন থেকে জবাব না আসে সেক্ষেত্রে সিবিআই কি করতে পারে তার ইঙ্গিত। কিন্তু যদি নোটিশের প্রেক্ষিতে জবাব দেয় তৃণমূল? সিবিআই সূত্রে খবর, নোটিশের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি যদি বলেন হিসেবের বিষয়ে সবকিছু মুকুল রায় জানেন, তাহলে ডেকে পাঠানো হতে পারে মুকুলকে। কিন্তু মুকুল রায় ইতিমধ্যেই সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দাবি করেছেন দলের যাবতীয় হিসাব সংক্রান্ত নথি রয়েছে শ্রী চক্রবর্তীর কাছে। সূত্রের খবর, এই একই দাবি যদি মুকুল রায় সিবিআই এর কাছেও করেন সেক্ষেত্রে ডেকে পাঠানো হতে পারে এই শ্রী চক্রবর্তীকে। মুকুল শিবিরের দাবি, সুব্রত বক্সিকে লেখা চিঠিতে যে চক্রবর্তীর কথা বলেছেন মুকুল রায় তার নাম শঙ্কর চক্রবর্তী, তৃণমূলের আয় ব্যয়ের হিসেব দেখেন তিনি।
সিবিআই সূত্রে খবর, সুব্রত বক্সী যদি বলেন হিসেব সংক্রান্ত কাগজপত্র মুকুল কোথায় রেখেছেন তা তিনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে সুব্রতর কাছে জানতে চাওয়া হবে তিনি কি কোনো মিসিং ডায়েরি করেছেন, করে থাকলে পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি প্রশ্ন করা হবে মুকুল রায়কেও, অর্থাৎ গুগলি বা রিভার্স উইং যাই আসুক না কেন ব্যাট হাতে প্রস্তুত সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সুব্রতবাবু, আপনাকে জানিয়ে রাখি আজকেই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নোটিশ বস্তা বস্তা দিল্লিতে পাঠিয়ে দেবো, কিসের জবাব চাইছে। সুতরাং খুব পরিষ্কার যে হিসেব চাইলেন আর হিসেব পৌঁছে গেল সিবিআই দপ্তরে, এমনটা হবে না। না, সেটা হচ্ছে দেখুন কোন পরিস্থিতিতে সিবিআই নোটিশটা দিল, যে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কারা, সুপ্রিম কোর্ট তো বলেছেন। এটা আটকাবার জন্য রাজ্য সরকার বহুল চর্চিত চেষ্টা করেছিল, পারেননি। তারপর আবার রাজ্য সরকার গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস গিয়েছিলেন আবার, সেখানে সামারিলি ডিসমিসড করে দেয়। সেক্ষেত্রে যদি আমি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করি এবং আমি যদি স্বচ্ছতার প্রতীক বলে তাহলে আমি সহযোগিতা করব। বেশ, আপনি তো যদি বলছেন, আমি বলছি যে সেটার কোনো সহযোগিতার সম্ভাবনা নেই। যে ভাষায় আমি শুনলাম, কারণ আপনাদের এখানে কিছুক্ষণ আগে আমি এসে পৌঁছেছি, আগের শোটা দেখছিলাম, যে ভাষায় কথা বলছিলাম আমার খুব খারাপ লাগে। একজন মাননীয় মুখ্যমন্ত্রী এই ভাষায় এইভাবে কেউ রিয়্যাক্ট করে বা করতে পারে। একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছেন যে এত সহজ হবে না সিবিআই পক্ষে যে এবার নথিটা ফাইলবন্দি হয়ে চলে গেল, সেটা খুব পরিষ্কার। না, বিষয়টা কি চেয়েছে সিবিআই, যে চক্রান্ত যারা বলছে নির্বাচনের আগে একটা চক্রান্ত করছে, এটা বিতর্কিত মন্তব্য, আমি এই বিষয়ে জানি বিজেপি করাচ্ছে। সেটা হচ্ছে আপনারা একটু আগে যেটা বলছেন গ্রন্থাগার, চিট ফান্ডের যা কাগজপত্র সেখানে রেখেছে তার নিয়ে একটা জনস্বার্থ মামলা আছে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। পরম্পরা কুপন কেলেঙ্কারি থেকে শুরু করে যে কুপন পোড়ানো হয়েছিল, 15 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল, সবাই জানে এটা কোন পাহাড়ে কি সভা হয়েছিল, সবটা কেন্দ্রবিন্দু হচ্ছে। কিন্তু সেখানে কেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিচ্ছেন না যে না আমি সভা করি না, আমি সারদা পরিচালিত যে সমস্ত সংস্থা তাদের দুহাত ভরে সমস্ত জিনিস নিয়েছি। আমি ডেলোর মিটিং বাদ দিন, আমি বলছি ডেলোর মিটিং বলুন, তারপরে আয় ব্যয়ের এই হিসেব, এবং সব থেকে যেটা বড় গত দুদিনে উঠে এসছে সেটা অডিটকে করলেন। যার নাম এসেছে তিনি তো 4 বছর অ্যালজাইমারে আক্রান্ত, কোনো অডিট করেননি এই 4 বছরের মধ্যে, পরিষ্কারভাবে তার পরিবারবর্গ জানিয়ে দিয়েছে। খারাপ লাগে যে সেটা হচ্ছে মিথ্যের বেশাতি বলে একটা শব্দ আছে বাংলায়। সমস্ত দিক দিয়ে একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া, কে কতটা নির্বাচন। আমি দ্রুত একবার এই অডিট নিয়ে যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে, আনন্দবাজার পত্রিকা প্রথম এই খবর তুলে ধরে, দেখাবো। তৃণমূল কংগ্রেসের ব্যালেন্স শিট অনুযায়ী 2014 31 মার্চ পর্যন্ত দলের ব্যালেন্স শিট অডিট করেছেন শ্রী পি কে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। কোন পি কে চক্রবর্তী? পরিবারের দাবি অনুযায়ী যিনি কিনা গত 4 বছর ধরে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত। কিন্তু একজন অ্যালজাইমার্স রোগীর পক্ষে কি ব্যালেন্স শিটের কঠিন হিসেব নিকেশ কষা সম্ভব? ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক তথা সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ারের অধিকর্তা সুমন্ত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য, মস্তিষ্কের যে অংশে স্মৃতি তৈরি হয় অ্যালজাইমার্সের ফলে সেই অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে হিসেব কষা তো দূরস্থ, কখনো কখনো নিজের নামটুকুও মনে করতে পারেন না রোগী। এই স্মৃতিগুলো তৈরি হয় যেখানে ব্রেনের একটা অঞ্চলে যার নাম হচ্ছে হিপোক্যাম্পাস। সেই হিপোক্যাম্পাসই দুঃখের ব্যাপার হচ্ছে যে সেই হিপোক্যাম্পাসটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় আলজাইমার্সে। অডিটের কাজ মানে তো পুরোপুরি তথ্যের ব্যাপার, সংখ্যার ব্যাপার, হিসেব নিকেশের ব্যাপার, তার সঙ্গে স্মৃতিশক্তি এবং বোধশক্তি সম্পূর্ণভাবে জড়িয়ে রয়েছে। ফলে হিপোক্যাম্পাসে যদি অবক্ষয় হয় এবং তার ফলে যদি মন জরাজীর্ণ হয়ে যায়, তখন তো এই ধরনের কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একইভাবে পি কে চক্রবর্তী অর্থাৎ প্রাণকুমার চক্রবর্তীর ব্যক্তিগত চিকিৎসকের বক্তব্য, তিনি ডাক্তার হিসেবে পি কে চক্রবর্তীকে দেখেছেন, চিকিৎসাও করেছেন, কাজ করার মতো কোনো পরিস্থিতি তাঁর নেই। আয়কর দপ্তর এবং নির্বাচন কমিশনের কাছে তৃণমূল তাদের আয় ব্যয়ের যে অডিট রিপোর্ট পেশ করেছে তাতে অডিটরের সদস্য নম্বর দেওয়া নেই, সইয়ের নিচে স্পষ্ট করে অডিটরের নামও লেখা নেই। অডিট রিপোর্ট পেশের এই পদ্ধতি সঠিক নয় বলেই মত ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান প্রমোদ দয়াল রুংতার। Any audit report must contain these 4 basic information, that is the firm name and the name of the signatory member and the membership number and the firm registration number, which that audit report was not reflecting. অনেকেই কটাক্ষ করে বলছেন সিবিআই কে হিসেব দেওয়ার আগে হিসেবের পাতায় সই ঘিরেই বিপাকে শাসক দল। এবিপি আনন্দ। সুভাষদা, আপনার কাছে আসবো যে আপনাদের যে ইনস্টিটিউশন আছে, আপনাদের যে সংগঠন আছে, তাদেরও তো পি কে চক্রবর্তীর পাশে দাঁড়ানোর কথা। তার কারণ এই যদি কোনো গরমিল পাওয়া যায় তার দায় তো একান্তভাবে তার ওপর বর্তাবে যিনি অডিট করেননি, করার অবস্থাতেই নেই। না, দুটো জিনিস এখানে আছে আমাদের কিন্তু মনে রাখতে হবে। খুব
লজিক্যালি ব্যাপারটাকে ভাবতে হবে। সেটা হচ্ছে এই চার্টার্ড প্রফেশনে, যদি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা নোবেল প্রফেশন নয় বা নোবেল জায়গায় নেই। হয়েছে কি এখানে ঘটনাটা, উনি অ্যালজাইমার, কিন্তু ওর ফার্মের এখন সিপি নিতে হয়, সার্টিফিকেট অফ প্র্যাকটিস। সেটা প্রত্যেক বছর তার অফিসে বা বাড়িতে চিঠি আসবে ইনস্টিটিউট থেকে, ফার্মের স্ট্যাটাসের ডিটেলস থাকবে, তার উত্তর তাকে তাকে কনফার্ম করতে হবে, এবং তারপরে তার মেম্বারশিপ এবং সার্টিফিকেট অফ সিপি, সার্টিফিকেট অফ প্র্যাকটিস। এই ব্যাপারগুলো কিন্তু উনি অসুস্থ থাকা সত্ত্বেও সেটা কন্টিনিউ করেছে। আমি এখানে আপনাকে দুটো তথ্য দিই। পরিবারের বক্তব্য যে তারা কিচ্ছু করেননি। মিস্টার রুংটাকে আমরা না, যেটা হয়েছে ঘটনা, তিনি বলেছেন আমার যা ইনফ্রাস্ট্রাকচার আছে আমি তো ক্রস চেক করতে পারছি না, কেউ চাইলে দিয়ে দিচ্ছি। না, এটা ইনস্টিটিউট, আমি কিন্তু ইনস্টিটিউটের সাথে আমি ডিসএগ্রি করব। আচ্ছা, ইনস্টিটিউট ইজ নট ডুইং দেয়ার প্রফেশনাল অব্লিগেশনস, দে আর নট ডিসচার্জিং। আমি সেই পয়েন্টে আসবো। এখানে যেটা হয়েছে সেটা হলো এই যে ফার্মটা কন্টিনিউ করছে এবং ফার্ম নেম লেন্ডিং হয়। যেহেতু পুরনো ফার্ম, দেখবো মনে হচ্ছে ভদ্রলোকের অনেক বয়স, হয়তো 30-40 বছরের পুরনো ফার্ম, তার একটা গুডউইল এবং ওয়েটেজ হয় সিএজি অ্যালটমেন্ট অন্য কিছুতে। সুতরাং তার জন্য তো ফার্মটা খোলা থাকতে হবে, ফার্ম তো বন্ধ। হ্যাঁ, এবার আসছি আমি। ফার্মটা না, 4 বছর ধরে তো ফার্ম বন্ধ। ছেলে সম্পূর্ণ বিপিওতে আছেন, অন্য আইটি সেক্টরে। না, সেটা ফার্ম, কোনো কর্মী নেই, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, কোনো দুটো ফার্মের ফাংশনটা বন্ধ, কিন্তু অন রেকর্ড সেটা কন্টিনিউ করছিল। না, কিন্তু উনি বলছেন যে লেন্ডিং তো হয়নি। আমার যেটা পরিষ্কার বলছি আমি, যে উনি বলেছেন না, এটা মিথ্যে জিনিসটা যেটা হয়েছে, ওদের ফার্মের, ওরা তো ইনস্টিটিউটে কখনো যোগাযোগ করে বলেননি, জানাননি, এটা ওদের একটা ভুল হয়েছে। এই ভুলটাকে হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল। কোথায় কিভাবে হাইজ্যাকিংটা হয়েছে? আমার একটা ফার্ম আছে, আমার ফার্ম প্রায় 35 বছর, আমার ফার্ম চলছে। এবার আমি ইনফর্ম হয়ে গেলাম, আই এম বিং ইনফর্ম। এবার আমি বললাম আমার এক বন্ধুকে, দেখ তুই বাবা দেখ, যা হয় আমরা একটা শেয়ারিং করে নেবো। এটা খুব কমন প্র্যাকটিস। তাহলে তো এখন এফআইআর করা উচিত। নিশ্চয়ই তো হাইজ্যাকিং হয়েছে। তারপরে যেটা হয়েছে, তারপরে না, তৃণমূল কংগ্রেসের একটা জিনিস, তৃণমূল কংগ্রেস ভীষণ নন প্রফেশনালি হ্যান্ডেল করে। তারা হাইজ্যাক করেও ব্যাপারটাকে এমন ভাবে, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সই করছে তার মেম্বারশিপ নাম্বার ছাড়া, এই কোনোদিন আমি শুনিনি। একদম, এটা ভ্যালিড না। আমি একটু বিমলদার কাছে যাব। বিমলদা, এটা তো শুধু একটা ফার্ম বা একজন ব্যক্তি করেছেন কি করেননি প্রশ্ন নয়। এই রাজ্যের শাসক দল, জাতীয় ক্ষেত্রে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দল তৃণমূল কংগ্রেসের যাবতীয় আয় ব্যয়ের হিসেব বছরের পর বছর তার সঙ্গে যুক্ত। এর প্রশ্নের তো উত্তর পেতে হবে। না, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পেতে হবে। প্রথম কথা, আপনারা বা আনন্দবাজার পত্রিকাও দেখিয়েছে, এখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য কোথাও নেওয়া হয়নি। সুতরাং তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানার দরকার। সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে, সেটাও দেখিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় কালকে বলেছেন আপনারা আমাদের ব্যাপার আমাদের উপর ছেড়ে দিন, আপনাদের জানার কি দরকার। কোট আনকোট, তারা নিশ্চয়ই তাদের উত্তরটা সিবিআই কে জানাবে। এক, 2 নম্বর, আপনারা যখন সিবিআই চাইতে নিশ্চয়ই জানাবে, কোনো না কোনো সময় জানাবে। না, সিবিআই চাইলে জানাতে হবে, নিশ্চয়ই জানাবে। 2 নম্বর হচ্ছে, একটা ছোট ফর্ম বা একটা ছোট সংস্থাও তাদের কিন্তু অ্যানুয়াল অডিট করতে হয়। অডিটটা জমা দিতে হয়, তাদের রিনিউ করতে গেলে অডিট রিপোর্ট জমা দিতে হয়, যা এই যে রেজিস্ট্রি যেখানে সেখানে জমা দিতে হয়। জমা দিয়েছে তো, বক্তব্য না, সেই কাগজ তো দেখিয়েছি আমরা। ঠিক, আমার এখানে যেখানে এই অডিট রিপোর্ট গুলো জমা হয়, তারা কেউ তাহলে উল্টো পাল্টা দেখে না? সেটা দেখার দায়িত্ব চার্টার্ড অ্যাকাউন্টেন্টের। এক্স্যাক্টলি, ঠিক আছে, তারা দেখে দিল। আপনি যেটা বললেন, এই যে সিপি, কি করে সিপি গুলো নেওয়া হচ্ছে? একটা ফার্ম যদি সত্যি কাজ না করে, তাহলে সিপি কি করে বছর বছর নেওয়া হচ্ছে? জালিয়াতি তো এইখানেই। কে জালিয়াতি করেছে ওইটা না ধরে পুরো পরিবারকে টার্গেট করাটা আমি খুব নৈতিক বলে মনে করি। সেই দল যখন কোনো উত্তর দিতে পারছে না। আমার বক্তব্য হচ্ছে, আপনার প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দলকেই তো প্রথম জিজ্ঞেস করা উচিত, তাই জিজ্ঞেস করা হয়েছিল অন ক্যামেরা। দলের পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন, হ্যাঁ, দলকে তাকে তো আপনাকে জবাব দেব না, অডিটরকে অ্যাপয়েন্ট করতে হয়। এক্স্যাক্টলি, ও অডিটরকে জাস্ট, আরে এই তো আমি অডিটরকে অ্যাপয়েন্ট করতে হয়। আমরা মিটিং এ জিএম এ অডিটরকে অ্যাপয়েন্ট করি, প্রতিবারই করি এটা।
এটা আমরা করে থাকি। আমার বক্তব্য না না, তৃণমূল কংগ্রেস নিরুত্তর কেন? না অন ক্যামেরা যেটা সুমন বললো সেখানে মাননীয় মিডিয়া ছিল, সমস্ত মিডিয়া জেনেছে, কেন তারা আজকে নিরুত্তর? সেখানে বিমলবাবু কিন্তু বলে যাচ্ছে না, তারা আমাকে বলতে দিন। আমার নিশ্চয়ই একটা জায়গা আছে তো, একটি রাজনৈতিক দল বা যে কোনো সংস্থা, যে কোনো সংগঠনের বিরুদ্ধে প্রশ্ন উঠলে তাকে উত্তর দিতে হয়। লেট আস ওয়েট। আগে তার আগে মিডিয়া ট্রায়াল করাটা ঠিক নয়। না না, মিডিয়া ট্রায়াল না, জিজ্ঞেস করা হলো তো, তার উত্তর দিতে তো অস্বীকার করছে। আপনাদের অস্বীকার করেছে, নিঃসন্দেহে আপনাদের মনে থাকবে গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের পরিষ্কার বক্তব্য আপনাদের সামনে রাখা হয়েছিল। আপনি সেটা অনুদান হিসেবে পেলেন না ঋণ হিসেবে পেলেন? আপনি না জেনে টাকা দিয়ে দেবেন। আচ্ছা, অনুদান হিসেবে দেখালাম, দেখিয়ে ভাবলাম, পরে জানলাম ঋণ হিসেবে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই সংস্থার ডিরেক্টররা গাড়ি চালান, বাড়ি থেকে ফেরার, কোথায় আমি ঋণ শোধ করব? এই যাবতীয় প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের এই বিষয়ে নজর থাকবে। আমার এই পর্বের বক্তারা কি বললেন এক নজরে দেখুন। যেহেতু আলোচনায় প্রসঙ্গ এসেছে পার্থ চট্টোপাধ্যায় ঠিক এই বিষয়ে কি বলেছেন, এই অনুষ্ঠানের শেষে একবার আপনাদের দেখাতে চাইব। আমি এই প্রশ্নগুলোর উত্তরটা আজকে নাই বা দিলেন, আর অডিটার আগে ভালো নামটামগুলো জেনে তারপরে কাগজ কলমে লিখবেন। এইসব ভুলভাল আমাদের এগুলো জেনে লাভ কি বলুন তো? আপনাদের এত দরকার কি এইসব জানবার? আজ এ পর্যন্তই, সময় শেষ। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত ৮টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।